প্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আমি আজকের এই আলোচনায় ভারতবর্ষের পার্লামেন্ট যে সমস্ত আইন প্রণয়ন করে সেই আইন প্রণয়ন করার আগের ধাপ, যাকে আমরা বিল বলি, সেই বিল পাশ করার যে পদ্ধতিগুলো সেই বিষয়ে আলোচনা করব। একই সাথে সেই সমস্ত বিলগুলো কত রকমের হয় সে বিষয়েও এই আলোচনায় আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আমি এই আলোচনা যেভাবে সাজিয়েছি, প্রথমে আমি একটি সংক্ষিপ্ত ভূমিকা দেব, তারপরে ভারতবর্ষের পার্লামেন্টে যে সমস্ত বিল পাশ হয় বা উত্থাপন হয় সেগুলি কত রকম, অর্থাৎ বিলের ধরনগুলি কী সেই বিষয়ে আলোচনা করব। তারপরে বিল পাশের পদ্ধতিসমূহ বা প্রক্রিয়াসমূহ নিয়ে আলোচনা করব। অবশ্যই এই অংশে আমি সাধারণ বিল পাশের যে প্রক্রিয়া সেটাও আলোচনা করব এবং অর্থ বিল পাশের প্রক্রিয়াও আলোচনা করব এবং সবশেষে আমি এই আলোচনার একটি সংক্ষিপ্ত সারাংশ বা উপসংহার দিয়েই আমি এই আলোচনা শেষ করব। তো প্রথমেই বলি যে ভারতবর্ষের সংসদ বা পার্লামেন্ট দীর্ঘদিন ধরে দেশ তথা জাতির প্রয়োজনে বিভিন্ন রকম আইন প্রণয়ন করে চলেছে এবং এই আইন প্রণয়ন প্রক্রিয়ায় আমরা দেখব যে আইন প্রণয়নের প্রক্রিয়া বা নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। ভারতের সংসদ সেই নিয়ম নীতি মান্য করেই দীর্ঘদিন ধরে দেশের প্রয়োজনীয় আইন প্রণয়ন করছে। এই সমস্ত আইনগুলো একদিকে যেমন ভারতবর্ষের আইন বিষয়ের সংসদের আধিপত্য বা আইন বিষয়ে সংসদ যে কাজগুলো করে তার একটি প্রতিফলন। আমরা এই আলোচনার মাধ্যমে ভারতবর্ষের আইন ব্যবস্থা বা আইন পাশের প্রক্রিয়া যেটি রয়েছে তার বাস্তবায়ন যেভাবে হয় তার একটি প্রতিফলনও এই আলোচনার মাধ্যমে আমরা লক্ষ্য করব। তো আসুন প্রথমেই আমরা আলোচনা করি যে ভারতবর্ষের পার্লামেন্ট বা সংসদে যেভাবে আইন পাশ হয় সেগুলি কি, বা সেই আইন পাশের প্রাথমিক অবস্থায় বা প্রস্তাব আকারে যে আইন থাকে যাকে আমরা বিল বলি তার কত রকম ধরন হতে পারে। প্রথমে বলি বিল কাকে বলে। আসলে বিল আর কিছুই না, ভারতের পার্লামেন্টে যে আইনগুলো পাশ হয় সেই আইনের একটি খসড়া প্রস্তাব। অর্থাৎ বিল দীর্ঘ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পাশ হয়ে সেটি আইনে রূপান্তরিত হয়। অর্থাৎ ঘুরিয়ে বললে আইনের খসড়া প্রস্তাবকেই আমরা বিল বলতে পারি। অর্থাৎ সেই আইনটা কি হতে পারে? সে আইন হতে পারে একটা নতুন আইন, বা যে আইন এখন আছে তার সংশোধনী আইনের প্রস্তাবও হতে পারে। অর্থাৎ বর্তমানে বিদ্যমান আইন বা সংশোধনী আইনের প্রস্তাবকেও আমরা বিল বলতে পারি। অর্থাৎ এক কথায় আইনের খসড়া প্রস্তাবকেই আমরা বিল বলবো। এবারে আসি বিলের প্রকারভেদ। বিল কত রকমের হয়? আসলে আপনারা যদি বিলের নামগুলো দেখেন তাহলে অনেক রকম বিল আপনারা শুনে থাকবেন। যেমন আমি বলছি সরকারি বিল, বেসরকারি বিল, মানি বিল, অর্থ বিল, রাজস্ব বিল ইত্যাদি। কিন্তু এই ধরনের যত রকমের বিলের কথা আপনারা জানেন বা আমরা শুনি, সেগুলোকে আমরা যখন শ্রেণী বিভাজন করি তার একটি ভিত্তি আছে, সেই ভিত্তিতেই আমরা সেই শ্রেণী বিভাজনটা করব। এখানে
যখন আমরা বিলের প্রকার বা শ্রেণীবিভাজন দেখানোর চেষ্টা করব, প্রথমেই আমরা দেখে নেব যে বিল কত রকমের। অবশ্যই একটু আগে যে কথা বললাম, এই কত রকমের সেটা কিন্তু নির্দিষ্ট হয় একটা বেসিসের ওপরে বা ভিত্তির ওপরে। তো আমি এখানে ভিত্তি হিসেবে যদি ধরি যে বিলের প্রস্তাব কে করছেন, অর্থাৎ পার্লামেন্টে সেই বিল কে উত্থাপন করছেন, তার উপর ভিত্তি করে আমরা বিলকে দুই রকমভাবে ভাগ করি। কি রকম? যদি মন্ত্রী, সরকারের মন্ত্রী কোনো বিল উত্থাপন করেন, তাহলে সেই বিলকে আমরা বলবো সরকারি বিল। কিন্তু মন্ত্রী নন, কিন্তু পার্লামেন্টের বা সংসদের সদস্য, এই রকম কোনো সদস্য, সংসদের সদস্য যিনি আবার মন্ত্রী নন, এই ধরনের সদস্য যদি কোনো বিল উত্থাপন করেন, তাহলে আমরা সেই বিলকে আমরা বলবো বেসরকারি বিল। অর্থাৎ প্রথমে বিলকে আমরা কে উপস্থাপন করছেন বা কে সংসদে উত্থাপন করছেন সেই বিলটি, তার নিরিখে বা তার ভিত্তিতে বিলকে আমরা দুভাগে ভাগ করছি। সরকারের মন্ত্রী যদি উত্থাপন করেন সেটি সরকারি বিল, সরকারের মন্ত্রী নন কিন্তু সংসদের সদস্য তিনি যদি কোনো বিল উত্থাপন করেন, তাহলে তাকে আমরা বলবো বেসরকারি বিল। অর্থাৎ সরকারি মন্ত্রীদের দ্বারা প্রস্তাবিত বিল, যার উদ্দেশ্য হবে সাধারণ জনগণ, জাতীয় স্বার্থ, জাতীয় শাসন ব্যবস্থা সম্পর্কিত বিষয় ইত্যাদি বিষয়ে যখন মন্ত্রী বিল উত্থাপন করছেন, তখন সেটি সরকারি বিল। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি ফাইন্যান্স বিল, বাজেট বিল, অপরাধ সংশোধনী আইন বিল, এই বিলগুলি সরকারি বিল। আবার অন্যদিকে যখন কোনো মন্ত্রী নন, সংসদের সাধারণ সদস্য কোনো একটি বিলের উত্থাপন করছেন বা বিলের প্রস্তাব আনছেন, যার উদ্দেশ্য মূলত হতে পারে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ বা সাধারণত ব্যক্তির স্বার্থ বা কোনো গোষ্ঠীর স্বার্থ, কোনো অঞ্চলের স্বার্থ, এই সংশ্লিষ্ট বিষয়গুলোকে, যেমন উদাহরণ দিয়ে বলতে পারি দাতব্য বিল, ব্যক্তিগত সম্পত্তি সম্পর্কিত বিল ইত্যাদি বিষয়গুলোকে আমরা বলতে পারি বেসরকারি বিল। এবার এই যে বেসরকারি বিল এবং সরকারি বিল শুধুমাত্র উত্থাপনের যিনি উত্থাপক তার পরিচিতির ভিত্তিতে আমরা বিভাজন করছি, কিন্তু সাথে সাথে কিছু পদ্ধতিগত পার্থক্যও এখানে আছে। যেমন আমি প্রথমে বলেছি, সরকারের মন্ত্রী যদি উত্থাপন করেন সেটি সরকারি বিল, আর মন্ত্রী নন সাধারণ সাংসদ তিনি যদি উত্থাপন করেন বেসরকারি বিল। এটা আমরা আগেই বুঝে নিয়েছি। এবার বলি, বেসরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে পার্লামেন্টের কাছে বা সংসদে যে কক্ষে উত্থাপিত হোক না কেন, পূর্বেই অনুমতি চেয়ে নোটিশ দিতে হয় এবং সেই নোটিশ অন্তত 1 মাস আগে দিতে হয়। অর্থাৎ 1 মাসের নোটিশ সাপেক্ষ বেসরকারি বিল উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করতে হয় সেই কক্ষে। কিন্তু সরকারি বিলের ক্ষেত্রে এই রকম কোনো পূর্ব নোটিশ বা অনুমতি সাপেক্ষে নোটিশ প্রয়োজন হয় না। বেসরকারি বিল বা প্রস্তাব, বিলের যে আইনের যে প্রস্তাব, সেটা পরীক্ষা করে দেখবার জন্য সংসদে একটি কমিটি রয়েছে, যেটাকে আমরা বলি কমিটি অন প্রাইভেট মেম্বার্স বিল অ্যান্ড রেজলিউশনস। অর্থাৎ এই কমিটি বেসরকারি বিলের প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা এগুলো পরীক্ষা করে দেখে এবং তারা যদি সুপারিশ করে তবেই কিন্তু বেসরকারি বিল উত্থাপন করা যায় বা উত্থাপনের জন্য অনুমতি পাওয়া যায়। কিন্তু সরকারি বিলের ক্ষেত্রে এই ধরনের কমিটির কোনো সুপারিশ লাগে না। বেসরকারি বিল সভায় আলোচনার জন্য নির্দিষ্ট দিন ধার্য থাকে। অর্থাৎ যেহেতু পূর্বেই আমি উত্থাপন করব বলে অনুমতি চেয়ে নোটিশ দিয়েছি, সেই নোটিশ বা অনুমোদন যদি পেয়ে থাকি, তাহলে আমরা সেই নির্দিষ্ট দিনেই স্পিকারের অনুমতি সাপেক্ষ আমরা নির্দিষ্ট দিনে উত্থাপন করতে পারি। সরকারি বিল উত্থাপনের বিষয়ে এই ধরনের কোনো পূর্ব নির্দিষ্ট দিন সাধারণত থাকে না। এই ধরনের টেকনিক্যাল বা পদ্ধতিগত কিন্তু কিছু বিষয় আমরা লক্ষ্য করব সরকারি বিল এবং বেসরকারি বিলের ক্ষেত্রে। এবার আসি, যে সরকারি বিলের কথা বললাম, সেই সরকারি বিলগুলো আবার বিভিন্ন রকম হতে পারে। তাহলে প্রথমে আমি শ্রেণীবিভাজনের প্রথমে বললাম বিল,
বিল দুই রকম হতে পারে। কে বিল উত্থাপন করছেন তার ভিত্তিতে সরকারি বিল এবং বেসরকারি বিল। এইবার এই বেসরকারি বিল অর্থাৎ সরকারি কোনো মন্ত্রী যদি কোনো বিল উত্থাপন করেন সেটাকে বলা হয় সরকারি বিল। এই সরকারি বিলগুলোকে সাধারণত আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। কি কি সেগুলো? সাধারণ বিল, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং রাজস্ব বিল। অর্থাৎ সরকারি বিল চার রকমের হতে পারে, আর বেসরকারি বিল তো আমি আগেই বলেছি যখন সাধারণ সাংসদ উত্থাপন করছেন সেটি হচ্ছে বেসরকারি বিল। এইবার সরকারি বিলগুলোকে আমি চার রকমভাবে ভাগ করলাম। সেগুলো কি? সাধারণ বিল। সাধারণ বিল কাকে বলে, তার বিষয় কি হবে, এ বিষয়ে সংবিধানের 107 এবং 108 নম্বর ধারায় বিস্তারিত বলা আছে। সেগুলো কি? সাধারণ বিল মোটামুটি আর্থিক বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিলকেই আমরা সাধারণ বিল বলতে পারি। অর্থ বিল। অর্থ বিল কি? মানি বিল যাকে বলছে অর্থ বিল। আর্থিক বিষয় যেমন কর মানে ট্যাক্স, সরকারি ব্যয় ইত্যাদির সঙ্গে সম্পর্কিত কোনো বিল যদি আসে তাকে আমরা অর্থ বিল বলি। এবং এই অর্থ বিল কি, কোন কোন বিষয়কে আমরা অর্থ বিলের আওতায় আনতে পারি সেগুলি সংবিধানের 110 নম্বর ধারায় আলোচিত আছে। এরপরে আসি রাজস্ব বিল। রাজস্ব বিল কি না, আর্থিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত কিন্তু এটি মানি বিলের মতো নয়, সেই বিষয়গুলোকে আমরা রাজস্ব বিল বলতে পারি। এই রাজস্ব বিল সম্পর্কিত আলোচনা আছে সংবিধানের 117 1 এবং সংবিধানের 117 3 নম্বর উপধারায়। এবং সবশেষে সরকারি বিলের চতুর্থ রকম বা চতুর্থ টাইপের বিল যাকে বলি সেটি হচ্ছে সংবিধান সংশোধনী বিল, যেটি আলোচনা আছে সংবিধানের 368 নম্বর ধারায়। যেখানে সংবিধানের কোনো বিধি যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে, যার কোনো অংশ যদি সংশোধনের প্রয়োজন পড়ে, সেগুলো সংবিধান সংশোধনী বিল আকারে পার্লামেন্টে উত্থাপিত হতে পারে। এই গেল মোটামুটি সংবিধান অনুযায়ী আমরা সরকারি বিলের যে চারটি বিভাগ আমরা লক্ষ্য করলাম সেইগুলি। এইবার বলি ভারতবর্ষের সংসদে সাধারণ বিল পাশের পদ্ধতি। আমি প্রথমেই বলেছি আমি আলোচনা করব সাধারণ বিল এবং অর্থ বিল। তার একটা জটিল প্রক্রিয়া আছে। আমি প্রথমে সাধারণ বিল পাশের যে পদ্ধতি সেই পদ্ধতিটি আলোচনা করব। আমাদের সংবিধানের 107 থেকে 122 নম্বর ধারার মধ্যে পার্লামেন্টের আইন পাশ সম্পর্কিত পদ্ধতিসমূহ বিস্তারিত আলোচনা আছে। আমি সেই আলোচনাগুলোকে যদি স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে আলোচনা করি তাহলে আমরা কতগুলো পর্যায়ে ভাগ করব, যেগুলোকে আসলে সাংবিধানিক ভাষায় রিডিং বলা হয়, বাংলায় বললে সেগুলোকে পাঠ বলতে পারি। যেমন প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, বিলের তৃতীয় পাঠ এবং তৃতীয় পাঠ যথাযথভাবে সম্পন্ন হলে রাষ্ট্রপতির সম্মতির জন্য অনুমোদনের জন্য সেখানে পাঠানো হবে এবং রাষ্ট্রপতির যথাযথ অনুমোদন সাপেক্ষে সেই বিল আইনে রূপান্তরিত হবে। তাহলে এই যে আমি কতগুলো পাঠের কথা বললাম, এবারে আমি এই প্রত্যেকটি পাঠ বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে প্রথম পাঠের কথা বলি। সরকারি বা বেসরকারি বিল উভয় ক্ষেত্রেই বিল উত্থাপনের জন্য উত্থাপককে সভায় অনুমতি নিতে হয়। তবে কম্পালসারি বেসরকারি বিলের ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতেই হবে। আমি একটু আগেই বলেছিলাম যে 1 মাসের নোটিশ দিয়ে অনুমতি নিতে হয় এবং এই নোটিশ মিনিমাম 1 মাস আগে দিতে হয়। কিন্তু বেসরকারি বিলের ক্ষেত্রে এই অনুমোদন অসম্ভবই হলেও সরকারি বিলের ক্ষেত্রে এটি লাগে না। বেসরকারি বিলের উত্থাপককে বিল উত্থাপনের জন্য যে 1 মাসের জন্য নোটিশ দেওয়া হলো সেই কক্ষের অনুমতি চাইতে, ধরা যাক রাজ্যসভায় যদি বিল উত্থাপন করতে হয় বা কোনো বেসরকারি বিল উত্থাপনের প্রয়োজন পড়ে তাহলে রাজ্যসভাকে নোটিশ দিতে হবে, লোকসভায় হলে লোকসভায় নোটিশ দিতে হবে। কিন্তু এই যে 1 মাসের নোটিশ দেওয়া হলো, কিন্তু এই 1 মাসের মধ্যেই সেই বিলটি যদি সরকারি গেজেটে প্রকাশিত হয়ে থাকে
তাহলে উত্থাপনের জন্য আর অনুমতি দরকার হয় না, ধরে নেওয়া হবে অনুমতি দেওয়া হয়েছে। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যে সদস্য যে কক্ষে উত্থাপন করছেন সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে বলে ধরে নেওয়া হয়। যদি তা না হয়, যদি গেজেটে অনুমোদন না আসে বা গেজেটে প্রকাশিত যদি না হয়, তাহলে সেই বিলটি সরকারের আইনসভার যথাযথ বা নির্দিষ্ট কক্ষে যারা দায়িত্বে আছেন সেক্রেটারিয়েট থেকে সেই অনুমোদন দেওয়া হবে সেই সদস্যকে, এবং সেই অনুমোদন সাপেক্ষে বেসরকারি বিল আমরা নির্দিষ্ট দিনে উত্থাপন করতে পারি। তবে সরকারি বিলের ক্ষেত্রে এই আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন হয় না। সরকারি বিল কোন কোন বিষয়ে উত্থাপন করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আসলে সরকারের ক্যাবিনেট। ক্যাবিনেট বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীরা তারা নিজস্ব বিষয়ে বা তাদের নিজেদের প্রয়োজনে, সেই বিভাগের প্রয়োজনে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সংসদের নয়, তারা প্রথমে ক্যাবিনেটে প্রস্তাব করেন। সেই ক্যাবিনেটের প্রস্তাব সাধারণত ক্যাবিনেট যৌথভাবে সেইগুলোতে সম্মতি দেন বা অসম্মতি দিতে পারে। সেই সম্মতি সাপেক্ষে আমরা দেখব ক্ষমতাসীন দলের যে সরকার রয়েছে তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তারা যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই সমস্তগুলো বিচার বিবেচনা করে তারা সংসদে বিলের প্রস্তাব উত্থাপন করতে পারে। এবং এই প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে বিলের আর্থ সামাজিক, রাজনৈতিক, শাসনতান্ত্রিক এবং আনুষ্ঠানিক অন্যান্য দিক এবং তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই বিচার বিবেচনা কিন্তু ক্যাবিনেটেই হয়ে যায়। তার কারণ যখন কোনো ক্যাবিনেট সদস্য কোনো একটি বিষয়ে আইনের প্রস্তাব উত্থাপন করবেন বলে অনুমতি চাইছেন ক্যাবিনেটে বা ক্যাবিনেটে আলোচনা হচ্ছে, তখন ক্যাবিনেট কিন্তু সেই আইনের বিচার্যতা, সেই আইনের সম্ভাব্য ফল কি হবে, তার প্রভাব কি আসতে পারে সমাজ বা রাষ্ট্রে, সেই বিষয়গুলো তারা বিচার বিবেচনা করে। তারপরে মন্ত্রী দপ্তর সেটাকে সাধারণত সরকারের আইন দপ্তরের সঙ্গে পরামর্শ করা হয়, আইনি জটিলতা কিছু আছে কিনা ইত্যাদি। অর্থাৎ একদিকে সমাজ, রাষ্ট্র, দেশের ওপর কি প্রভাব পড়বে সেই আইনের, এবং আইনগত টেকনিক্যাল বা আইনগত যে ব্যাকরণগত কিছু পরামর্শ আইন দপ্তরের সঙ্গে নেওয়া হয়। তারপরে সেই মন্ত্রী পার্লামেন্টের নির্দিষ্ট কক্ষে সেই বিল উত্থাপন করতে পারেন। এই গেল সরকারি বিল এবং বেসরকারি বিল উত্থাপনের প্রাক প্রস্তুতি। এবার আসি প্রথম পার্ট। প্রথম পার্ট কি? বিলের উত্থাপন ও বিলের সভায় অনুমতি পাওয়ার পরে বিলের উত্থাপন হয়েছে এটা ধরে নেওয়া হয়। এই পর্যায়ে বিলটি কেবলমাত্র টাইটেল বা শিরোনাম পাঠ করা হয় সেই সভায়, লোকসভা বা রাজ্যসভায়। শিরোনাম পাঠ করলেই বিলটি উত্থাপিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। তার কারণ এখানে বিলটি সম্বন্ধে বিস্তারিত বলার কোনো সুযোগ থাকে না। বড়জোর বিলটি কি উদ্দেশ্যে আনা হচ্ছে বা এর প্রকৃতি কি বা এর গুরুত্ব কি এই সম্বন্ধে অল্প কিছু কথা যিনি উত্থাপন করছেন তিনি বলতে পারেন। এইটুকু বলেই বিলের প্রথম পাঠ শেষ হয়। এবারে আসি বিলের দ্বিতীয় পাঠ। বিলের দ্বিতীয় পাঠ সবথেকে গুরুত্বপূর্ণ একটা পাঠ বা রিডিং, যেখানে বিলের বিস্তারিত আলোচনা না হলেও মূল নীতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিতর্ক হয় এখানে। অর্থাৎ বিলটি উত্থাপিত হওয়ার পরেই বিলের দ্বিতীয় পাঠ শুরু হয়। নির্দিষ্ট দিনে যে কক্ষে বিলটি উত্থাপিত হয়েছে সেই কক্ষে আমরা বিলের মূল নীতিগুলি কি, বিলের বৈশিষ্ট্যগুলো কি সে বিষয়ে আলোচনা হবে এবং সেই আলোচনার কে কেন্দ্র করে সরকারের পক্ষ বা বিপক্ষের দল বিতর্কে অংশগ্রহণ করবে। কিন্তু এই বিলের যে ধারা আছে, বিভিন্ন উপধারা আছে, তার সম্বন্ধে খুঁটিনাটি বিষয় নিয়ে তেমন আলোচনা হয় না। এই পর্বে উত্থাপক শুধু বিলের উদ্দেশ্য কি, বিলের গুরুত্ব কতখানি, কোন কোন বিষয়ের গুরুত্ব আছে এই বিষয়টি আলোচনা করেন। এবং যিনি উত্থাপন করলেন এই সেকেন্ড রিডিংয়ে বা দ্বিতীয় পাঠে, তিনি
বিল সম্পর্কে কতগুলি প্রস্তাব দিতে পারেন। সেই প্রস্তাবগুলো কি? প্রস্তাবগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। সেই প্রস্তাবগুলো কি? বিলটি উত্থাপিত হয়েছে সেকেন্ড রিডিংয়ে, উত্থাপনের পরে সেকেন্ড রিডিংয়ে তার নীতি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছে। এরপরে তিনি বলতে পারেন বিলটি সরাসরি এই কক্ষে বিবেচিত হোক, অথবা বিলটি সরাসরি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিংবা বিলটি উভয় কক্ষের, যে কক্ষে উত্থাপিত হচ্ছে অপর কক্ষের সদস্যদের নিয়ে গঠিত জয়েন্ট কমিটিতে পাঠানো হোক, কিংবা জনমত নির্ধারণের জন্য, জনমত নেওয়ার জন্য বিলটিকে প্রচার করা হোক। এই 4টে প্রস্তাব তিনি দিতে পারেন। তবে এই পর্যায়ে বিল সম্পর্কে কোনো সংশোধনের প্রস্তাবে কিন্তু করা যায় না। তবে বিল উত্থাপনকারী যদি প্রয়োজন মনে করেন তাহলে তিনি এই 4টে প্রস্তাব দিতে পারেন এবং তার কোনো একটিতে যাওয়ার জন্য তিনি আবেদন করতে পারেন। এই 4 প্রকার যে প্রস্তাব যিনি উত্থাপন করছেন সেই 4 রকম প্রস্তাবের কথা বললেন। সেইগুলো কি এবং কি কি হয় সেখানে? আসলে বিলের যে 4টে প্রস্তাব তিনি দিয়েছেন সেক্ষেত্রে যদি ধরা যাক বিলটি সরাসরি কক্ষে বিবেচিত হোক, এই প্রস্তাব যদি গ্রহণ করা হয় সেই কক্ষে, তাহলে সরাসরি বিচার বিবেচনার জন্য বিলটি সেখানে আলোচিত হয়। এবং এই পর্যায়ে যেহেতু সরাসরি গ্রহণ করবার জন্য প্রস্তাবটা গৃহীত হলো সেই কক্ষে, এবারে সেই বিলের নীতি, তার বিস্তারিত ধারা, প্রতিটি উপধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। শুধু তাই নয়, সরকার পক্ষ বা বিরোধী পক্ষ যদি মনে করেন তাহলে সেই বিলের কোনো অংশ সংশোধনের প্রস্তাবও তারা করতে পারে। কিন্তু বিলটি যদি সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব গৃহীত হয়, ধরা যাক ওই 4টে প্রস্তাব তিনি দিলেন সরাসরি এই কক্ষে আলোচনার জন্য গৃহীত হোক, যদি গৃহীত হয় তাহলে বিস্তারিত আলোচনা হবে, সংশোধনের প্রস্তাবও সেখানে গ্রহণ করা হবে। যদি বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব গৃহীত হয় তাহলে কয়েকজন সদস্যদের নিয়ে গঠিত একটি কমিটি তৈরি করা হবে এবং সেই কমিটির ওপর দায়িত্ব হবে এই বিলটির বিচার বিশ্লেষণ করা এবং তার ইতিবাচক নেতিবাচক দিকের ওপরে আলোকপাত করে একটি সুপারিশ এই কমিটি এই কক্ষে করবে এবং সেই বিচার বিশ্লেষণ এবং সুপারিশের জন্য সেই কমিটির হাতে সেই বিলটি তুলে দেওয়া হবে। আবার যদি 3 নম্বর প্রস্তাব যে বিলটিকে জয়েন্ট কমিটিতে পাঠানো হোক, এই জয়েন্ট কমিটিতেও যদি পাঠানো হয় তাহলে উভয় কক্ষের সদস্যদের নিয়ে এই জয়েন্ট কমিটি তারাও বিলটির খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করবে এবং সেই আলোচনার ভিত্তিতে একটি রিপোর্ট সংশ্লিষ্ট কক্ষে জমা দেবে। আর 4র্থ প্রস্তাব যেটি ছিল, বিলটি সম্পর্কে জনমত গ্রহণের জন্য এটিকে প্রচারের ব্যবস্থা করা হোক। আর এই প্রস্তাব যদি গ্রহণ করা হয় তাহলে সেই সংশ্লিষ্ট বিভাগের বা কক্ষের কর্মদপ্তর বা সেক্রেটারিয়েট সেই প্রস্তাবটিকে, আইনের প্রস্তাব বা বিলটিকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রচার করা হবে এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় সেই অঞ্চলে এই বিলটি সরকারের তরফ থেকে প্রচার করা হবে এবং জনমত চাওয়া হবে যে এই কমিটি এই বিল এই উদ্দেশ্যে প্রস্তাব এনেছে সংসদে, আপনারা কি বলেন সেগুলি আপনারা দিন, সংসদে জানান। জনগণের কাছ থেকে সেই সুপারিশ বা সাজেশনগুলো আহ্বান করা হয়। এই গেল 4টে প্রস্তাবের ব্যাখ্যা। এবার ধরা যাক কোনো একটি বিল সেটি কমিটিতে গেল, সে কমিটি সিলেক্ট কমিটি হতে পারে বা জয়েন্ট কমিটি হতে পারে। যে কোনো কমিটিতে যদি যায় তখন সেই কমিটির সদস্যরা, সেই কমিটির সদস্য যারা হন মূলত সেই আইনের খসড়ার বিষয় সম্পর্কিত বিশেষ জ্ঞান সম্পর্কিত লোকজনকেও সেখানে রাখা হয়। তারা তাদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করেন, স্পিকার, লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান সেই কমিটির একজন চেয়ারম্যান নিযুক্ত করেন। সেই কমিটি এইবার সেই বিলটি সম্বন্ধে খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তারা আলাপ আলোচনা করবে, প্রত্যেকটি ধারা উপধারা তারা বিশ্লেষণ করবে। তাছাড়াও এই কমিটি কি করে,
সেই বিল সম্পর্কিত সরকারি তথ্য নথি যা আছে সেগুলো তারা খুঁটিয়ে দেখবেন, প্রয়োজনে সাক্ষী গ্রহণ করতে পারেন এবং সংশ্লিষ্ট যাদের জন্য এই বিল আনা হচ্ছে তাদের সেই সংশ্লিষ্ট নাগরিকদের মতামতও তারা নিতে পারেন। তবে প্রয়োজন বোধে সেই বিলের সংশোধনের সুপারিশও কিন্তু সেই কমিটি করতে পারে। তবে প্রচলিত কোনো আইনের সঙ্গে এই আইনের কোনো বিরোধ আছে কিনা কমিটি সেটা বিচার বিবেচনা করতে পারে এবং কমিটি বিচার বিবেচনা করে এই আইন বা এই বিল আইনে পরিণত হলে সমাজের উপর কী রূপ প্রভাব পড়তে পারে ইত্যাদি বিষয়গুলো তারা গভীরভাবে আলোচনা করে এবং তার সুপারিশ সহ সেই কমিটি তারা রিপোর্ট জমা দেয় সেই কমিটি, সেই কক্ষে। যদি লোকসভার যুগ্ম কমিটি বা জয়েন্ট কমিটি হয় সেই লোকসভাকে দেবে, যদি রাজ্যসভায় হয় তাহলে রাজ্যসভার কাছে সেই কমিটি রাজ্যসভাতে তাদের রিপোর্ট জমা দেবে। এবার উভয় কমিটি, সেটা জয়েন্ট কমিটি হতে পারে বা সিলেক্ট কমিটি হতে পারে, যে কমিটি হোক না কেন সেই কমিটি রিপোর্ট যখন জমা হবে সেই কমিটি কতগুলো প্রস্তাব রাখে। কি প্রস্তাব রাখে? সেই কক্ষের কাছে কমিটি প্রস্তাব রাখতে পারে যে রিপোর্ট বিবেচনার জন্য সভায় গ্রহণ করা হোক। আমরা যে বিচার বিশ্লেষণ করে যে রিপোর্ট তৈরি করলাম সেটা এখানে গ্রহণ করা হোক। বিলটিকে আবার সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, সে প্রস্তাবও তারা করতে পারে। অর্থাৎ কমিটি, এবার প্রথমে আমি প্রস্তাব দিয়েছিলাম যিনি বিলের উত্থাপন করছেন তিনি 4 রকম প্রস্তাব দিতে পারেন। তার মধ্যে যদি কমিটি পর্যায়ে যায় সেই কমিটির চেয়ারম্যান এই রকম কতগুলো প্রস্তাব দিতে পারেন। কি? বিলটি রিপোর্ট বিচার বিবেচনার জন্য এই সভাতে গ্রহণ করা হোক, যে কক্ষ থেকে গিয়েছে সেই কক্ষে গ্রহণ করা হোক, বিলটিকে আবার সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, বা জনমত যাচাইয়ের জন্য বিলটিকে জনসাধারণের মধ্যে প্রচারের ব্যবস্থা করা হোক। এরপর বিলটির বিভিন্ন, ধরা যাক সরাসরি সভায় গ্রহণ করা হলো, কমিটির রিপোর্টটা সভায় আলোচনার জন্য গ্রহণ করা হলো। এরপরে সেই সভাতে বিলের যে রিপোর্ট এসেছে কমিটির কাছ থেকে তার উপরে বিচার বিশ্লেষণ চলবে। সেই কমিটির রিপোর্ট যদি সংশোধনের প্রস্তাব দেয় সেগুলো বিচার বিবেচনা চলবে এবং বিলের বিভিন্ন ধারা উপধারা যা আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। এবং এই পর্যায়ে সভা বা কক্ষ শুধু আলোচনাই করে না, এই পর্যায়ে তারা আইনের যে খসড়া প্রস্তাব তার কোনো ধারা উপধারার সংশোধনের প্রস্তাব আনতে পারে। কিন্তু সংশোধনের প্রস্তাব যদি আনতেই হয় সেই ক্ষেত্রে একদিন আগে নোটিশ দিতে হয়। এইভাবে বিলের প্রতিটি ধারা উপধারা বিচার বিবেচনা করা হবে এবং শেষে ভোট গ্রহণ করা হবে, বিলটি গ্রহণ করা হলো কিংবা হলো না। এইভাবেই বিলের দ্বিতীয় পাঠ শেষ হয়। এইবার বিলের তৃতীয় পাঠ, বিলের এই তৃতীয় পাঠে সামগ্রিকভাবে বিচার বিবেচনা করতে হয়। এই স্তরে বিলের প্রতিটি ধারা উপধারা নিয়ে খুঁটিনাটি আলোচনা আর চলে না। তবে শব্দগত কোনো একটি শব্দ পরিবর্তন হতে পারে, সংশোধন করা যেতে পারে। তবে বিলটিকে এখানে সামগ্রিকভাবে অনুমোদন বা বর্জন করতে হবে, আংশিকভাবে অনুমোদন করার সুযোগ এখানে নেই। কারণ আংশিক, প্রতিটি ধারা প্রতিটি উপধারা আগের পর্যায়ে কিন্তু অনুমোদন হয়ে যায়। এইবার বিলটি যদি সর্বাধিক ভোটাধিক্যে মানে জেনারেল মেজরিটিতে যদি গৃহীত হয় তাহলে সভার অধ্যক্ষ বা সভাপতির অনুমোদন সাপেক্ষে সেটি গৃহীত হয়েছে বলে ধরা হবে। এখানে এই যে ভোটাভুটির কথা বললাম, আমরা দেখব যে বিলের দ্বিতীয় পাঠে আমরা সেই প্রতিটি ধারা উপধারা বিচার বিবেচনা করা হবে এবং প্রতিটি ধারা গ্রহণ করা হলো কিনা বা সংশোধন করা হলো কিনা সেই বিষয়ে আলোচনা হবে। হ্যাঁ, কিন্তু তৃতীয় পাঠে যেটা হয় সেটা বিলের সামগ্রিক অনুমোদন, সম্পূর্ণ বিলটি গ্রহণ করা হলো বা বর্জন করা হলো, সেখানে আংশিক কোনো জায়গা নেই। আইদার পুরো বিলটি গ্রহণ করা হলো বা পুরো বিলটি বাতিল করা হলো। এইভাবে ভোটাভুটি হয় যে কক্ষে উত্থাপিত হয়েছে সেই কক্ষে।
এবার লোকসভার ক্ষেত্রে স্পিকার, আর রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান যদি পাশ হয়ে যায় ভোটাভুটিতে, সেই মর্মে একটি সার্টিফিকেট দেয়। এরপরে যে কক্ষে বিলটি প্রথমে পাশ হয়ে গেল, সার্টিফিকেট সহ অপর কক্ষে যাবে, অপর কক্ষও একই রকমভাবে বিলটি যদি পাশ করে দেয়, তবে এই দুই কক্ষে পাশ হওয়া বিলটি এবার চলে যাবে পার্লামেন্টের তরফ থেকে, পার্লামেন্টের উভয় কক্ষের তরফ থেকে রাষ্ট্রপতির সম্মতির জন্য। এবং সেই পাশ হওয়া, লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া বিলটিতে যদি রাষ্ট্রপতি সম্মতি প্রদান করেন, তাহলে সেই বিলটি আইনে পরিণত হলে বলে ধরা হবে। কিন্তু ধরা যাক রাষ্ট্রপতি যদি তিনি সম্মতি না দেন, তাহলে কি হবে? সম্মতি না দিয়ে তিনি কি করতে পারেন? সেই পাশ হওয়া বিলটি তিনি রাষ্ট্রপতি আবার পার্লামেন্টের যে কক্ষ থেকে এসেছিল শেষে, সেই কক্ষে ফেরত পাঠাতে পারেন। তখন বিলটিকে আবার পার্লামেন্টের উভয় কক্ষে বিল পাশের আগে যে পদ্ধতিগুলো বললাম, সেইগুলো অতিক্রম পর ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং এইভাবে যদি পাশ করে আনা হয় প্রতিটি পদ্ধতি মেনে, এবং পাশ করার পরে আবার দ্বিতীয়বার যদি একইভাবে রাষ্ট্রপতিকে পাঠানো হয়, তাহলে কিন্তু এই দ্বিতীয়বার যদি একই রকমভাবে উভয় কক্ষ থেকে পাশ হয়ে আসে, রাষ্ট্রপতি স্বাক্ষর দিতে বাধ্য। এটা একটা দিক গেল। এবার ধরা যাক লোকসভা কোনো বিল পাশ করে দিল, রাজ্যসভা সেই বিল পাশ করলো না, বা এতভাবে সংশোধন করলো যেটা লোকসভা মেনে নেয়নি। অর্থাৎ এমন কিছু বিষয় বা এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যাতে করে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে মতভেদ তৈরি হতে পারে, যাতে করে নতুন করে জটিলতা সৃষ্টি হতে পারে। কি হতে পারে? এক কক্ষ পাশ করে দিল, অন্য কক্ষ প্রত্যাখ্যান করলো। অপর কক্ষ যদি এমনভাবে বিলটিকে সংশোধন করে দিল যাতে করে প্রথম কক্ষ যে পাশ করেছিল তার সম্মতি নেই, বা উত্থাপক কক্ষ বিলটিকে গ্রহণ করার পর যদি 6 মাসের মধ্যে বিলটি অপর কক্ষ গ্রহণ না করে, তাহলে এক অচলাবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ আইন পাশের এই অচলাবস্থার একটা জায়গা কিন্তু আছে, কারণ লোকসভা এবং রাজ্যসভার সদস্য, তাদের মত, তাদের সংখ্যাগরিষ্ঠ দলের অভিমত, তার উপর ভিত্তি করে আমরা দেখেছি আইন পাশের ক্ষেত্রে এইরকম অচলাবস্থার সৃষ্টি হয়। ধরা যাক এই রকম অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাহলে কি হবে? এই রকম অচলাবস্থা যদি হয়, তাহলে রাষ্ট্রপতি উভয় কক্ষের একটি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন, যেটি সংবিধানের 108-এর 1 নম্বর উপধারায় বলা আছে রাষ্ট্রপতির ক্ষমতা। এই ধরনের অচলাবস্থা নিরসনের জন্য রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকেন, যে যৌথ অধিবেশনে লোকসভা স্পিকার সভাপতিত্ব করেন, যেখানে সাধারণত দেখা যায় সেই বিলের বিষয়ে আলোচনা হয় এবং ভোটাভুটি হয়। এবং ভোটাভুটিতে যেহেতু রাজ্যসভার তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক সদস্য আছে লোকসভায়, সাধারণত লোকসভার মতামতটা এখানে গৃহীত হয়। রাজ্যসভায় যেহেতু সদস্য সংখ্যা কম, তারা ভোটাভুটিতে পেরে ওঠে না। কিন্তু ক্রস ভোটিং যাকে বলি, ভোট ভাগাভাগি ইত্যাদির ক্ষেত্রে বিপরীত অবস্থারও সৃষ্টি হতে পারে, বা ভারতবর্ষে সেই ঘটনা ঘটেওছে। উদাহরণ হিসেবে বলতে পারি 1961 সালে পণ প্রথা বিরোধী আইন বা ডাউরি প্রহিবিশন বিলসের কথা এখানে উল্লেখ করা যায়। এই বিলকে কেন্দ্র করে পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকা হয়েছিল, এবং সেই যৌথ অধিবেশনে রাজ্যসভার একটি সুপারিশ গ্রহণ করা হয়েছিল। তবে সেই রাজ্যসভার সুপারিশ যে গ্রহণ হবে এর সম্ভাবনা খুবই কম, তার কারণ রাজ্যসভার তুলনায় লোকসভার সদস্য সংখ্যা বেশি। এবার দ্বিতীয় একটি অচলাবস্থার কথা বলবো, যেটাকে ল্যাপসিং অফ বিল বলা হয়, বা বিল অসিদ্ধ করার কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো বিল লোকসভায় বিবেচনাধীন থাকার সময় বা লোকসভায় পাশ হওয়ার পরে রাজ্যসভার বিবেচনাধীন থাকার সময় যদি লোকসভা ভেঙে যায়, তাহলে বিল কি হবে? তাহলে কিন্তু সেই বিল অসিদ্ধ হবে বা বাতিল হবে বলে ধরে নেওয়া হয়। কিন্তু কতগুলো ক্ষেত্র আছে যেখানে বিল আর বাতিল বা অসিদ্ধ হয় না। কোন কোন ক্ষেত্রে? ধরা যাক পার্লামেন্টের 2টি কক্ষের অধিবেশন বন্ধ থাকার জন্য, অধিবেশন বন্ধ হয়েছে, ভেঙে যায়নি,
তাহলেও কিন্তু বিল অসিদ্ধ হবে না। লোকসভায় পাশ হয়নি এমন কোনো বিল রাজ্যসভায় বিবেচনাধীন থাকাকালীন সময়ে যদি লোকসভা ভেঙে গেল বা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য কোনো বিল তার বিবেচনাকালীন যদি লোকসভা ভেঙে গেল, তাহলে কিন্তু বিল বাতিল বা অসিদ্ধ হয় না। এই গেল বিল অসিদ্ধ হওয়ার নিয়ম। এবারে এই যে পদ্ধতি এতক্ষণ আলোচনা করলাম সেটি হচ্ছে সাধারণ বিল পাশের পদ্ধতি। এবার আসি অর্থ বিল বা রাজস্ব বিল পাশের পদ্ধতি। অর্থ বিল বা রাজস্ব বিল কি? অর্থ বিল কাকে বলে? আসলে অর্থ বিল বিষয়ে অনেকের মনে অস্পষ্টতা থেকে থাকতে পারে, কিন্তু সেটি সংবিধানের 110 নম্বর ধারায় সুস্পষ্ট করে আলোচিত আছে। অর্থ বিল কাকে বলে সংবিধানের 110 নম্বর সুন্দর করে সংজ্ঞা দিয়ে বলা আছে। সে বিষয়ে মূলত 7টি বিষয় উল্লেখ করা আছে। সেই 7টি বিষয় বা তার কোনো একটি বিষয় যদি থাকে তাহলে সেই বিলকে আমরা অর্থ বিল বলতে পারি। কোন কোন 7টি বিল 110 ধারায় আছে? যেমন কর আরোপ, বিলোপ, পরিহার, পরিবর্তন, নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় যদি কোনো বিলে থাকে, ভারত সরকার কর্তৃক গৃহীত বা প্রতিশ্রুত কোনো প্রদান বা নিয়ন্ত্রণ, ভারত সরকার গৃহীত হবে এমন কোনো আর্থিক দায়িত্ব সম্পর্কিত আইনের সংশোধন, বা ভারতের সঞ্চিত তহবিল বা আকস্মিক তহবিলে অর্থ প্রদান বা প্রত্যাহার করা হবে ইত্যাদি বিষয় যদি কোনো বিলে থাকে, ভারতের সঞ্চিত বিল থেকে অর্থ বিনিয়োগ করার কথা যদি কোনো বিলে থাকে, বা ধরা যাক কোনো ব্যয়কে ভারতের সঞ্চিত তহবিলের ওপর ধার্য ব্যয় বলে ঘোষণা করা হোক, এই কথা যদি কোনো বিলে থাকে বা প্রস্তাব যদি থাকে, ভারতের সঞ্চিত তহবিল বা সরকারি গাণিতিক খাতে অর্থপ্রাপ্তি বা ওই ধরনের অর্থের তত্ত্বাবধান বা অর্থ প্রদান, অথবা কেন্দ্রীয় বা আঞ্চলিক সরকারের হিসেব পরীক্ষার কথা রিপোর্ট যদি সেই বিলে থাকে, বা এই যে এতগুলো কথা বললাম, যে বিষয়গুলো বললাম, তার কোনো একটি বিষয় যদি থাকে তাহলে সেই বিলকে আমরা অর্থ বিল বলবো। এবং এইগুলো আছে কিনা কোনো বিলে সেই বিষয়ে সার্টিফাই করার দায়িত্ব কিন্তু লোকসভা স্পিকারের। সংবিধানের 110-এর 3 নম্বর ধারা অনুযায়ী, সংবিধানের 110-এর 3 নম্বর ধারা অনুযায়ী লোকসভা স্পিকারকে কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তবে এখানে বলে রাখি, লোকসভা স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে বা কোনো কর্তৃপক্ষের কাছে কোনো প্রশ্ন তোলা যায় না। লোকসভা স্পিকারেরই ক্ষমতা এই বিষয়ে চূড়ান্ত। এবারে অর্থ বিলের বা রাজস্ব বিল, অর্থ বিল সংক্রান্ত যে কথা আমি উত্থাপন করছি, সেই অর্থ সম্পর্কিত বিলগুলোকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে অর্থ বিল আর রাজস্ব বিল। অর্থ বিল কাকে বলে? সংবিধানের 110 নম্বর ধারায় যা বলা আছে সেগুলো সবই হচ্ছে অর্থ বিল। আর অর্থ সম্পর্কিত কিন্তু সংবিধানের 110 নম্বর ধারায় নেই, সেইগুলোকে আমরা বলি ফিনান্সিয়াল বিল বা রাজস্ব বিল। আমরা এই রাজস্ব বিল ইত্যাদি বিষয়গুলো আমরা 109 ধারায় পেতে পারি, এবং সংবিধানের 109 ধারায় সেই বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। তবে এখানে অর্থ সংক্রান্ত যে বিলের কথা আমি আলোচনা করছি, সেক্ষেত্রে কতগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে। যে অর্থ বিল, সে রাজস্ব বিল হোক বা অর্থ বিল হোক, অর্থ সংক্রান্ত যে বিল, সেই অর্থ বিল আমরা সাধারণ বিল পাশের থেকে আলাদাভাবে উত্থাপিত হয়, আমরা সেই বিষয়ে জানব। কি রকম? অর্থ বিল কেবলমাত্র মন্ত্রীরাই উত্থাপন করতে পারেন, মন্ত্রী ছাড়া কোনো সাধারণ সদস্য, সংসদের সাধারণ সদস্য উত্থাপন করতে পারেন না। এবং এই অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়, রাজ্যসভাতে এই বিল উত্থাপন করা যায় না। আর আরেকটি বিষয় আমাদের মনে রাখা দরকার, অর্থ বিল উত্থাপনের আগে রাষ্ট্রপতির পূর্ব সম্মতি সাপেক্ষে লোকসভায় উত্থাপন করা যায়। সুতরাং আমরা দেখছি ভারতবর্ষের রাষ্ট্রপতিকে বা রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে ভারতবর্ষের লোকসভায় অর্থ বিল উত্থাপিত হচ্ছে, এবং সেই উত্থাপিত অর্থ বিল আমরা লোকসভাতে পাশ করছি। তবে এই পাশের পদ্ধতিটি কি? সাধারণ বিল পাশের যে নিয়মগুলো আছে, বিলের প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, কমিটি পর্যায়, তৃতীয় পাঠ এবং সবশেষে রাষ্ট্রপতির অনুমোদন,
অর্থ বিলকেও একই রকমভাবে বিভিন্ন পাঠ বা রিডিংগুলো শেষ করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাতে হয়। তবে এখানে বলে রাখি, অর্থবিল উত্থাপনের আগেই যেহেতু রাষ্ট্রপতির সম্মতি নেওয়া হয়েছে, তাহলে কি দ্বিতীয়বার আবার রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন? উত্তর হচ্ছে হ্যাঁ, এই দ্বিতীয়বারেও প্রথম রিডিং, দ্বিতীয় রিডিং এবং তৃতীয় রিডিং বা 3টে পাঠ শেষ করার পরে কিন্তু সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তবে রাষ্ট্রপতি সাধারণত এই অর্থ বিলে সম্মতি দেন। তবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে কোনো অংশ একটু সংশোধন করার দরকার, সেই সংশোধনের কথাও কিন্তু রাষ্ট্রপতি সেই সংশ্লিষ্ট কক্ষে বলতে পারেন। আর তার আগে, রাষ্ট্রপতিকে দেওয়ার আগে অর্থবিল যদি লোকসভায় পাশ হয়ে গেল, তারপরে রাজ্যসভার কাছে পাশ করাতে হবে। রাজ্যসভা যদি সেই বিল পাশ করে দেয় খুবই ভালো, রাজ্যসভা যদি সেই বিলটি পাশ না করায় বা অনেক সংশোধনের কথা বলে বা আটকে রাখে, তাহলে 14 দিন পর্যন্ত লোকসভা অপেক্ষা করবে। আর এই 14 দিন পার হয়ে গেলে ধরে নেওয়া হবে যে অর্থবিল পাশ হয়ে গেছে। তারপরে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হবে। আর রাষ্ট্রপতি কি করতে পারেন? সম্মতি দিতে পারেন, বা রাষ্ট্রপতি সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠাতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখব রাষ্ট্রপতির মতামতকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সাধারণ বিল বা অর্থ বিল একটা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের জনগণ, দেশ তথা জাতির জন্য আইন হিসাবে রূপান্তরিত হয়। আর এই ভারতবর্ষের সংসদে যে আইন প্রক্রিয়া, আইন প্রণয়নের যে প্রক্রিয়া, তা একটি বিস্তারিত, সুসংগঠিত আইনি প্রক্রিয়া এবং সংবিধানে তার বিস্তারিত উল্লেখ আছে। যে পদ্ধতিগুলো যথাযথভাবে রূপায়ণের মাধ্যমে ভারতের সংসদ, ভারতের পার্লামেন্ট বিভিন্ন আইন দীর্ঘদিন ধরে তারা সংশোধন করছে, নতুন আইন উত্থাপন করছে এবং দেশ তথা জাতির যে চাহিদা সেইগুলোকে পূরণ করছে। এইভাবেই আমরা দেখব ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের জনমত, তার প্রতিফলন ভারতবর্ষের আইনসভার মধ্যে প্রতিফলিত হচ্ছে এবং ভারতবর্ষের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের উন্নয়ন এবং দেশের কল্যাণে ভারতবর্ষের এই আইন পাশ বা আইন প্রক্রিয়া যথাযথভাবে সাহায্য করছে। ধন্যবাদ।